সন্ধ্যা ঘনিয়ে রাত নামতে শুরু করলো, এখনো আমাদের কাজ শেষ হলো না। এদিকে আকাশের অবস্থাও খুব একটা ভালো ঠেকছে না। কি করি বলো তো বরুণ? আমি বলি কি আদিত্য, চলো আজ অফিসে ফিরে যাই। রাত প্রায় হয়ে এসেছে। এর মধ্যে আবার ওই বাড়িগুলোতে টাকা ওঠানোর জন্য গেলে বাস মিস করব। না, সে তুমি ঠিকই বলেছ, তবে বসকে তো চেনোই, এভাবে তিনখানা বাড়ি ছেড়ে গেলে ভীষণ রাগারাগি করবে। নিজেদের মধ্যেই কথাগুলো বলতে বলতে হাঁটছিল আদিত্য আর বরুণ। তাদের কথার মাঝেই হঠাৎ করে বেজে উঠল আদিত্যের ফোনটা। আদিত্য তড়িঘড়ি করে পকেট থেকে ফোনটা বের করে স্ক্রিনের দিকে তাকাতেই উদ্বিগ্ন স্বরে বলল, এই রে, ওই দেখো, নাম নিতে নিতেই দেখি বস ফোন করছে। আবার কোন কাজের হুকুম করে কে জানে বাবা। সবগুলো বাড়ি থেকে কালেকশন করে তবে অফিসে ফিরবে, এটা ছাড়া আর কি বলবে। হ্যালো স্যার। হ্যাঁ আদিত্য, তোমরা এখন কোথায়? স্যার, আমরা এখনো গ্রামের দিকেই আছি। আরও 3টে বাড়ির কালেকশন বাকি আছে, কিন্তু বৃষ্টির কারণে সেদিকে যাওয়া সম্ভব হচ্ছে না। ভাবছিলাম যে আজকে অফিসে ফিরে যাই আর কি। ফিরে যাবে মানে? কাজ শেষ না করে কোথাও ফিরে যাওয়া চলবে না। মানে স্যার, আসলে আবহাওয়াটা খুব খারাপ হয়ে গেছে, তার উপর অনেকটা সময়ও পেরিয়ে গেছে, তাই আর কি। আমি কোনো অজুহাত শুনতে চাই না আদিত্য, তোমাদের আজকের কালেকশন আজকে শেষ করতে হবে। কিন্তু স্যার, বেশি রাত হলে তো বাসও হয়তো আর পাবো না। সেটা তোমাদের ব্যাপার। অফিস তোমাদের কাজের জন্য বেতন দেয়, অজুহাত শোনার জন্য নয়। বাকি 3টা বাড়ি থেকে টাকা তুলে তারপর অফিসে ফিরবে। জি স্যার। কথাটা বলেই অপর প্রান্ত থেকে কোনো উত্তরের তোয়াক্কা না করেই কলটা কেটে দিল আদিত্যের বস নিশিকান্ত। এদিকে বসের কথাগুলো শুনে রাগ আর একরাশ বিরক্তি নিয়ে ফোনটা আবারও পকেটে রেখে দিল আদিত্য। যা ভেবেছিলাম ঠিক তাই হলো, বুঝলে তো বরুণ, এরা আমাদের মানুষ না, কেবলমাত্র একজন কর্মচারী ভাবে। এমন কিছু যে হবে সেটা বসের কল দেওয়া দেখে বুঝতে পারছিলাম। এখন কি করা যায় সেটা বলো। অন্যের কাজ যখন করি তখন কি আর করা, আগে কোথাও দাঁড়িয়ে বৃষ্টি থেকে বাঁচি। হ্যাঁ, তাই চলো, এছাড়া তো আর কিছু করারও নেই। আদিত্য আর বরুণ একটি এনজিওতে চাকরি করে। তারা দুজন অফিস থেকে প্রায় 1.5 ঘন্টার পথ পেরিয়ে এই গ্রামে এসেছে ঋণের কিস্তি সংগ্রহ করতে। সারাদিন কাজ করার পরও 3টে বাড়ি কালেকশন করা বাকি রয়ে গেছে তাদের, যেগুলো সম্পন্ন না করা পর্যন্ত কিছুতেই ফিরে যেতে পারছে না তারা। তার উপর কঠিন বাধা হয়ে দাঁড়িয়েছে বজ্রপাতার বৃষ্টি। বলতে বলতে গুড়ি গুড়ি বৃষ্টি আর হালকা বাতাস বইতে শুরু করলো চারপাশে। দ্রুত গতিতে হাঁটতে হাঁটতে হঠাৎ করেই রাস্তার পাশে ঝোপের দিকে তাকাতেই আচমকা ভয়ে আটকে উঠল বরুণ। এই আদিত্য, দাঁড়াও, ওই ঝোপটার দিকে দেখো তো, ওখানটায় কিছু একটা নড়ছে বলে মনে হচ্ছে না? কোথায়? কই? আমি তো কিছু দেখতে পাচ্ছি না। এই তো একটু আগেও নড়লো, মনে হলো যেন কেউ ঝোপের আড়ালে দাঁড়িয়ে আছে। ধুর, এসব কিছুই না, অন্ধকারের মাঝে হয়তো তুমি ভুল কিছু দেখেছো। না, এটা কোনোভাবেই ভুল না, আমি স্পষ্ট দেখেছি ওখানটায় কিছু একটা নাড়াচাড়া করছে। ঠিক তখনই ঝোপের আড়াল থেকে বেরিয়ে দ্রুত গতিতে রাস্তার এক পাশ থেকে অন্য পাশে চলে গেল একটা কালো ছায়া, যা দেখা মাত্রই ভয়ে ধরাস করে উঠল আদিত্যের বুকের ভেতরটা। ওরে বাবারে, ওরে বাবারে, ঝোপের আড়াল থেকে এটা কি বেরিয়ে এলো? এই তো দেখলে আমি বলেছিলাম না ওখানে কিছু একটা ছিল। এই জায়গাটা মনে হচ্ছে খুব একটা ভালো না। আরো দ্রুত গতিতে হাঁটতে শুরু করো বরুণ, যত দ্রুত সম্ভব আমাদের এই জায়গা থেকে পেরিয়ে যেতে হবে। এখন কি করবে আদিত্য? বৃষ্টি তো আরো বাড়ছে। ওই সামনে একটা চায়ের দোকান দেখা যাচ্ছে, চলো ওখানে গিয়ে একটু দাঁড়াই, বৃষ্টি কমলে তারপর সিদ্ধান্ত নেব। নরেশের ছোট্ট চায়ের দোকানে খদ্দের আসুক আর নাই আসুক, একজন মানুষের উপস্থিতি কখনোই মিস হয় না। সে হলো বিনোদ।
হাড় চিরচিরে শুকনো শরীরটা নিয়ে প্রতিদিনের মতো সেও বসে আছে দোকানের সামনের পুরনো কাঠের বেঞ্চিটাতে। ঘন্টার পর ঘন্টা একই জায়গায় এইভাবেই বসে থাকে সে, যেন পৃথিবীর কোনো কিছুতেই তার কোনো আগ্রহ নেই। এই এক বৃষ্টি শুরু হলে আর থামতেই যায় না। সন্ধ্যার পর যেও একটু খদ্দের আসতো, এই বৃষ্টির জন্য সেটা বন্ধ। এখন মনে হচ্ছে পেটে খিল দিয়েই বসে থাকতে হবে। এদিকে নরেশ নিজের কাজ করতে করতেই একের পর এক কথা বলে যায়, কিন্তু বিনোদের মুখে যেন সেসব কথার কোনো উত্তর নেই। সে শুধু শূন্য দৃষ্টিতে সামনের অন্ধকারের দিকে তাকিয়ে থাকে, যেন তার মন পড়ে আছে অন্য কোনো জগতে। এই তোর এক স্বভাব, বুঝলে গো বিনোদদা। রোজ দোকানে এসে বসে থাকবে ঠিকই, কিন্তু আমার সাথে দুটো কথা পর্যন্ত বলবে না। উহ, আর একটু হলে পুরোপুরি ভিজে যেতাম। যা বৃষ্টি নেমেছে, মনে হচ্ছে আজ আর সহজে থামবে না। শোনো বরুণ, বস চাওয়ালার বলুক, আজ কিন্তু আর কালেকশন করতে যাব না। বৃষ্টি কিছুটা কমলেই আমরা অফিসে চলে যাব, বুঝলে? হ্যাঁ, একদম একদম, এটাই করব, এটাই। দাদা, 2 কাপ চা দিও তো, একটু চিনিটা বাড়িয়ে দিও। হ্যাঁ, দেখছি দাদা। আপনাদের তো আগে কখনো দেখেছি বলে মনে হচ্ছে না এই তল্লাটে। আপনারা কি শহর থেকে এসেছেন? হ্যাঁ, আমরা চণ্ডীপুর থেকে কাজের জন্য এই গ্রামে এসেছিলাম। ফেরার পথে বৃষ্টির মধ্যে আটকা পড়ে গেলাম আর কি। চণ্ডীপুরের নামটা শোনা মাত্রই সিগারেটে একটা লম্বা টান দিয়ে সামনের দিকে তাকালো বিনোদ। তারপর বলল, চণ্ডীপুর? সে তো অনেকটা দূর। এই রাতের বেলা তোমরা এতটা দূরে যাবে কি করে? জানি না কিভাবে যাব, কিন্তু যেতে তো হবেই। আর শুনেছি এই জঙ্গলের পথটা দিয়ে গেলে নাকি দ্রুত পৌঁছে যাওয়া সম্ভব। ভাবছি আমরা এদিকটাই দিয়েই যাব। কিন্তু এই দিক দিয়ে যাওয়াটা তোমাদের জন্য ঠিক হবে না। এই দিকের পথটা খুব একটা সুবিধের না। বিনোদের কথাগুলো শুনেই কেমন যেন খচখচ করতে লাগলো আদিত্য আর বরুণের মনের মধ্যে। লোকটাকে কেমন যেন অদ্ভুত লাগছে না? শুধু কি লোকটাকে অদ্ভুত লাগছে, তার সাথে সাথে যে কথাগুলো কেমন অদ্ভুত, দেখলে না? যাক, বাদ দাও এসব কথা। এই দেখো, বৃষ্টি থেমে গিয়েছে। চলো যাওয়া যাক। দাদাবাবু, আপনারা চা না খেয়েই চলে যাচ্ছেন যে? আসলে দাদা, আপনি তো বুঝতেই পারছেন যে আমাদের অনেকটা পথ যেতে হবে। এদিকে বৃষ্টি পড়াও থেমে গিয়েছে। আপনি চাইলে আমরা চায়ের দামটা দিয়ে দিতে পারি এখনই। না দাদাবাবু, তার আর দরকার পড়বে না, আপনারা আসুন। নরেশের সাথে কথা শেষ করে সেখানে আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে দোকানের ভেতর থেকে বেরিয়ে এলো আদিত্য আর বরুণ। তারা দোকান থেকে বেরোতেই পেছন থেকে গম্ভীর স্বরে কথা বলে উঠল বিনোদ। আমি আবারও বলছি, এদিক দিয়ে যেও না। এই পথটা খুব একটা ভালো নয়। বিপদে পড়লে কিন্তু কেউ তোমাদের রক্ষা করতে আসবে না। আচ্ছা আদিত্য, আমরা ওই লোকটার কথা উপেক্ষা করে এদিকটা এসে কি ঠিক করলাম? উনি এই গ্রামের স্থানীয়, ভুল কিছু বলবেন না নিশ্চয়ই। আরে বরুণ, তুমি এভাবে ভয় পাচ্ছ কেন বলো তো? পুরুষ মানুষের এত ভয় পেলে কি চলে? এসব কথা মাথা থেকে ঝেড়ে ফেলে দ্রুত গতিতে হাঁটো দেখি। তুমি যত এসব বলো না কেন, আমার কিন্তু বিষয়টা এতটাও সহজ মনে হচ্ছে না। আরে হে, বলছি তো এসব বাদ দাও। ওই দেখো, সামনে একটা টিমটিমে আলো দেখা যাচ্ছে না? ওখানটায় কেউ আছে বলে মনে হচ্ছে। চলো ওই দিকেই যাই। ঘন অন্ধকারে ঢাকা নির্জন জঙ্গলের পথ ধরে বেশ কিছুটা এগিয়ে যাওয়ার পর সামনে টিমটিম করে জ্বলতে থাকা আলোয় একটা গরুর গাড়ি দেখতে পেল আদিত্য আর বরুণ। চারপাশে তখন শুধু দূরে কোথাও ব্যাঙের ডাক শোনা যাচ্ছে। ঘুটঘুটে অন্ধকারে গরুর গাড়িটা দেখেই ভীষণ খুশি হয়ে উঠল তারা দুজনেই। যাক বাবা,
অন্তত একটা গরুর গাড়ি তো পাওয়া গেল। এবার এই জঙ্গলটা পেরিয়ে যেতে আর কষ্ট হবে না। এই যে দাদা শুনছেন, বলছিলাম যে আমাদের একটু জঙ্গলটা পার করে দেবেন। না দাদা বাবুরা, এখন আর ওইদিকে যাব না। আমি বলি কি, আপনারাও এই পথ দিয়ে যাবেন না। দাদা, দয়া করে আমাদের একটু পৌঁছে দিন না। আমরা খুব বিপদে পড়ে এই রাস্তা ধরেছি। প্রয়োজনে আপনাকে আমরা ডবল টাকা দেব। ডাবল টাকা দেবার কথা শুনে যেন কিছুটা মন নরম হলো গাড়োয়ান যতীনের। ঠিক আছে, উঠে বসুন তাহলে। তবে মনে রাখবেন, আমাকে কিন্তু অবশ্যই ডবল টাকা দিতে হবে। হ্যাঁ হ্যাঁ দেবো বললাম তো, আপনার এইসব নিয়ে একদম চিন্তা করতে হবে না। গরুর গাড়িতে উঠে বসতেই যেন কিছুটা স্বস্তি পেল আদিত্য আর বরুণ। অন্তত হেঁটে যাওয়ার কষ্ট থেকে রেহাই মিলেছে ভেবেই খুশি হয়েছে তারা। কিন্তু সেই খুশি যেন বেশিক্ষণ স্থায়ী হলো না। কিছু দূর এগুতেই আবারও ঝিরিঝিরি বৃষ্টি শুরু হলো, আর সেই বৃষ্টির ফোঁটা ঘন হয়ে উঠতে লাগলো ক্রমশ। চারপাশের অন্ধকার আরও গভীর হয়ে উঠল, আর জঙ্গলের পথটাকে আগের চেয়েও বেশি ভৌতিক মনে হতে লাগলো তাদের। আজকে সেই সন্ধ্যা থেকে সব কিছু কেমন যেন অস্বস্তিকর লাগছে, তাই না আদিত্য? এত বেশি চিন্তা করো না তো বলুন, গাড়ি পেয়েছি যখন আশা করি খুব তাড়াতাড়ি এই পথটাও পার হয়ে যাব। দাদাবাবু, এই রাস্তাটা কিন্তু খুব একটা ভালো নয়। তারপরও যে আপনারা কেন এই রাস্তাতেই যেতে চাইছেন সেটা আর বুঝতে পারলাম না। আমার কিন্তু খুব ভয় করছে। তোমাকে এত কিছু বুঝতে হবে না, তুমি বরং আরো দ্রুত গাড়ি চালাও। এত ভয়ের কিছু নেই বুঝলে, আমরা তো আছি নাকি। আদিত্য, আদিত্য, এই যে আবারও সেই ছায়াটা। ওই ওই যে গাছগুলোর পাশে দাঁড়িয়ে আছে। ওই কালো ছায়া, এখানে তো কিছুই নেই। তুমি মনে হয় ওই লোকটার কথা একটু বেশি বিশ্বাস করেছো। তুমি যে কেন আমার কথা বিশ্বাস করছো না কেই জানে। আমি আসলে ভুল কিছু বলছি না আদিত্য, ভুল বলছি না। বরুণের কথাটা আদিত্য বিশ্বাস না করলেও বুকের ভেতরে অজানা এক অস্বস্তি ক্রমশ বাড়তে লাগলো তার। দাদা, সামনে মনে হচ্ছে কেউ দাঁড়িয়ে আছে, হয়তো কোনো সাহায্য দরকার। একটু ওদিকটা এগিয়ে যান না। কে না কে দাঁড়িয়ে আছে, আমাদের আগ বাড়িয়ে ওদিকে যাওয়ার কি দরকার শুনি? উনি কিন্তু একদম ঠিক কথাই বলেছেন, আমাদের ওদিকে যাওয়ার কোনো দরকার নেই। ওরা তো কোনো বিপদেও পড়তে পারে, এভাবে মানুষকে বিপদে রেখে যাওয়াটা কি ঠিক হবে? গাড়িটা আপনি ওদিকটা নিয়ে যান দাদা। ঠকঠক শব্দ করে কিছু দূর আসতেই তারা লক্ষ্য করল রাস্তার পাশে দাঁড়িয়ে আছে দুজন ব্যক্তি, আর তাদের সামনে রাখা রয়েছে একটি খাটিয়া। সেই খাটিয়ার উপর সাদা কাপড়ে ঢাকা একজন মানুষের লাশ। গরুর গাড়িটা দেখেই হাত উঁচু করে ইশারায় গাড়ি থামাতে বলল তাদের একজন। যতীনও লাগাম টেনে গাড়িটা থামিয়ে দিল সেখানে। বলছিলাম দাদা, আমাদেরও একটু নিয়ে যান না। খানিক আগেই বজ্রপাতে আমাদের ভাইটা মারা গিয়েছে, আর এই ঝড়ের মাঝে তার লাশটা নিয়ে ভীষণ বিপদে পড়েছি দাদা। না না, লাশ না বাবা, এই সময়ে লাশের সাথে আমি কিছুতেই যেতে পারবো না। এমনটা বলবেন না দাদা, আপনারা যদি আমাদের একটু সাহায্য না করেন তবে আমরা কোথায় যাব বলুন তো। আমরা তো এই গাড়িতে আগে উঠেছি, আর এখানে জায়গাও তেমন হবে না। আপনারা বরং অন্য গাড়িতে আসুন। লাশ বলে কথা বলছেন দাদা? খানিক আগেও তো সে আমাদের মতোই ছিল। একদিন আপনিও তো মারা যাবেন, এইভাবে অবহেলা করবেন না দাদা। ঠিক আছে ঠিক আছে, আপনাদের আর এত কথা বলতে হবে না, উঠে আসুন। লাশটি নিয়ে কৈলাস ও ভবেশ গাড়িতে উঠে বসতেই আবারও সামনের দিকে চলতে শুরু করলো গাড়িটি। উফ, কি যে হচ্ছে আমাদের সাথে। দাদা, এবার আরো দ্রুত গতিতে গাড়িটা চালাও দেখি, নইলে যে আজ আর কোনো বাস পাবো না আমরা। আমি আর কত দ্রুত চালাবো? এর থেকে জোরে চালাতে গেলে যে আমাকে ডানা লাগাতে হবে। বলছিলাম যে দাদা, সামনে একটু দাঁড়াও না, আমার খুব জোর প্রকৃতির ডাক এসেছে। এই জন্য বলেছিলাম এদেরকে না তুলতে। গাড়িতে উঠতে না উঠতেই নাকি তার প্রকৃতির ডাক এসেছে। সে আমার যদি
এখন প্রকৃতির ডাক আসে, তবে আমি কি করব বলুন তো দাদা? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই নিয়ে আর ঝামেলা করো না। ও দাদা, গাড়িখানা আর একবার থামাও দেখি। গাড়িটা থামতেই দ্রুত গাড়ি থেকে নেমে জঙ্গলের দিকে হাঁটা ধরল কৈলাস। জঙ্গলে যাওয়ার প্রায় মিনিট 10 পেরিয়ে গেলেও কৈলাস ফিরে আসছে না দেখে ভীষণ বিচলিত হয়ে উঠল বাকিরা। এ কি? ও দাদা, সেই যে গেল আর তো ফিরে আসছে না। বলি, প্রকৃতির ডাক শেষ করতে কি এত সময় লাগে নাকি? আমিও তো এটাই ভাবছি গো দাদা। আর ঠিক আছে, আমি ওদিকটায় গিয়ে দেখে আসছি। না থাক, আপনি বরং আপনার লাশ নিয়ে বসে থাকুন, আমি দেখে আসছি। এ কি, এই গারোয়ান দাদাও তো দেখছি ওদিকটায় গিয়ে উধাও হয়ে গেল। এতটা সময় হয়ে গেল, তাদের কেউ তো আর আসছে না দেখি। আমিও সেটাই ভাবছি। এদের কি হলো কিছুই তো বুঝতে পারছি না। বাঁচাও! এ কি, কে যেন চিৎকার করছে বলে মনে হলো না? আরে দাদা, আপনি একা এলেন যে? কেন দাদা, আমার সাথে কি অন্য কারোর আসার কথা ছিল নাকি? মস্করা করছেন কেন? এই তো খানিক আগেই আপনাকে খুঁজতে গারোয়ান দাদা ওদিকটায় গেল। তবে তবে আপনি একা এলেন যে? গাড়োয়ান দাদা আমাকে খুঁজতে গিয়েছে, কিন্তু তার সাথে তো আমার দেখাই হয়নি। বলেন কি? গাড়োয়ান দাদা তবে কোথায় গেল? আর ওই দাদা না এলে আমাদেরকে নিয়েই বা যাবে কে? আমি বলছি কি কৈলাস, এভাবে ওনার জন্য অপেক্ষা না করে চল আমরা হাঁটতে শুরু করি। আবার আমাদের তো অনেকটা পথ যেতে হবে। হ্যাঁ, একদম ঠিক বলেছিস, তাই চল। এরপর আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে না থেকে ভবেশের কথা মতো লাশের খাটিয়াটা আবারও কাঁধে নিয়ে সামনের দিকে হাঁটতে শুরু করলো ভবেশ ও কৈলাস। আর গাড়ির সামনে অসহায় মুখে দাঁড়িয়ে রইল আদিত্য আর বরুণ। ওরা তো তবুও হেঁটে চলে গেল। এখন আমরা কি করব বলো তো আদিত্য? আমরা তো এইদিকে পথঘাটটাও কিছু চিনি না। আমি বলি কি বরুণ, অযথা এখানে দাঁড়িয়ে না থেকে চলো ওদের পিছু করতে শুরু করি আমরা। হ্যাঁ হ্যাঁ, তাই চলো তাই চলো। আর কোনো উপায়ন্তর না দেখে কৈলাস আর ভবেশের পেছন পেছন হাঁটতে শুরু করলো আদিত্য আর বরুণ। চারপাশে তখন ঘুটঘুটে অন্ধকার, বৃষ্টিটাও আবার ঝিরিঝিরি করে পড়তে শুরু করেছে। ভেজা মাটির উপর পা ফেলতে ফেলতে তারা এগিয়ে চলেছে জঙ্গলের ভেতরের রাস্তা ধরে। কিন্তু যতই সামনে এগোচ্ছে ততই যেন বুকের ভেতরে অজানা এক আতঙ্ক চেপে বসছে তাদের। আমার কেন জানি কিছুই ভালো লাগছে না আদিত্য। বারবারই মনে হচ্ছে সামনে আমাদের জন্য আরো বড় কোনো বিপদ আসতে চলেছে। আমারও কিছু ভালো লাগছে না, কিন্তু এখন আর পেছনে ফিরে গিয়েও তো কোনো লাভ নেই, তাই সামনের দিকেই এগোতে হবে। আদিত্য দাঁড়াও দাঁড়াও, এই দেখো এখানে কি একটা যেন পড়ে আছে। হায় ভগবান, এটা এটা তো গাড়োয়ান দাদা। হ্যাঁ তাই তো, কিন্তু তার এমন অবস্থা হলো কি করে? একটু আগেও তো লোকটা ওই জঙ্গলের ভেতরে গেল। না না না, এটা কিছুতেই হতে পারে না, কিছুতেই না। তোমরা এখন আর এখানে দাঁড়িয়ে থেকো না, আসো আমাদের সাথে আসো। যতীনের রক্তাক্ত দেহটা দেখার পর যেন তাদের শরীরের প্রতিটা রন্ধে রন্ধে ঢুকে পড়েছে ভয়। মাথার ভেতরে হাজারটা প্রশ্ন ঘুরপাক খেলেও উত্তর খোঁজার আর সাহস ছিল না তাদের। তাই আর কোনো কথা না বলে কৈলাস আর ভবেশের পেছন পেছন হাঁটতে শুরু করলো আদিত্য আর বরুণ। আদিত্য, আমার কিন্তু সত্যি সত্যি কিছু ভালো লাগছে না। এসব না ভেবে চুপ করে হাঁটো তো, এখান থেকে আগে বের হই, তারপর যা হয় দেখা যাবে।
আদিত্য, কিছু শুনলে? কেমন একটা ভয়ঙ্কর শব্দ হচ্ছে না? হ্যাঁ, কিন্তু এটা কোথা থেকে আসছে বলো তো? আদিত্য, ওই দেখো লাশটা কিভাবে নড়ে উঠলো। আমার মনে হচ্ছে শব্দটা ওই লাশ থেকেই আসছে। আমারও সেটাই মনে হচ্ছে বরুণ। যদি তাই হয় তবে এটা কিন্তু কোনো স্বাভাবিক ব্যাপার না। ভয়ে বরুণ আর আদিত্যের বুকের ভেতরের ধুকপুকানি আরও বেড়ে গেল। আর তখনই সেই সাদা কাপড়ের নিচে থাকা দেহটা ধীরে ধীরে নড়ে চড়ে খাটিয়ার উপরে উঠে বসে ভয়ঙ্করভাবে হাসতে শুরু করলো। কি লাশটা এভাবে উঠে বসে হাসছে কেন? আমিও তো কিছুই বুঝতে পারছি না। এখন তো মনে হচ্ছে ওই লোকটার কথা না শুনে ভীষণ ভুল করেছি। কোনো কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যে বরুণের ঘাড় চেপে ধরল দিবাকরের বিকৃত দেহটি। তার বরফ শীতল হাত দুটো শক্ত করে জড়িয়ে ধরল বরুণের গলা। ভয়ে বরুণের মুখ সাদা হয়ে গেল মুহূর্তেই। মনে হতে লাগলো বুকের ভেতর থেকে যেন প্রাণটা বেরিয়ে যাবে এক্ষুনি। বাঁচাও বাঁচাও আদিত্য, আমাকে বাঁচাও। এ কি? এসব কি হচ্ছে? ও ও দাদা, তুমি তো বললে এটা তোমার ভাইয়ের লাশ। তাহলে এই লাশটা এমন করছে কেন? তাদের হাসির শব্দ শুনে আদিত্যের বুকের রক্ত যেন হিম হয়ে গেল। কারণ সেই হাসি কোনো মানুষের হাসি নয়, যেন কোনো অশুভ অস্তিত্বের বিকট উল্লাস। এ কি? তোমরা না না, আমাদের তোমরা মেরো না, ছেড়ে দাও। দয়া করে আমাদের তোমরা ছেড়ে দাও। না, বরুণ, না না, কাছে এসো না, দয়া করে আমাকে মেরো না। আর তোর রক্ষা নেই, বরুণের মতো তোকেও শেষ করে দেব। ভয় পেও না ভাই, তুমি দ্রুত আমার পেছনে এসে দাঁড়াও। আপনি এখানে? তুই আবার এসেছিস, তবে আজ তোকেও শেষ করে দেব। চলে যা বলছি, নইলে কিন্তু এই মশালের আগুনে তোকে এখানেই শেষ করে দেব। আগুন! চলে যা বলছি বিনোদ, নইলে কিন্তু ভালো হবে না। যতদিন আমি বেঁচে আছি তোদেরকে কোনো নিরীহ মানুষের ক্ষতি করতে দেব না। বারবার নিষেধ করার পরও যখন কোনো কথা শুনছিল না বিনোদ, ঠিক তখনই ক্ষিপ্ত হয়ে একসাথে বিনোদ ও আদিত্যের উপর ঝাঁপিয়ে পড়লো আত্মাগুলো। না, ছেড়ে দাও আমাকে। ভবেশ ও দিবাকর একসাথে বিনোদকে আক্রমণ করেও যেন শেষ রক্ষা হলো না তাদের। এক ধাক্কায় তাদের সরিয়ে দিয়ে দৌড়ে আবারও মশালের কাছে ছুটে গেল সে। আমাকে যতই আঘাত করিস না কেন, আজকে তোরা কিছুতেই আমাকে পরাস্ত করতে পারবি না। না, আর দাঁড়িয়ে থেকো না ভাই, দৌড়াও, সামনের দিকে দৌড়াও। বিনোদের কথা মতো আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে না থেকে প্রাণপণ চেষ্টা করে সামনের দিকে দৌড়তে শুরু করলো আদিত্য। তার পেছন পেছন ছুটতে লাগলো বিনোদও। আর তাদের পেছন থেকে ভেসে আসতে লাগলো সে আত্মাগুলোর ভয়ঙ্কর চিৎকার।
সেই চিৎকারকে উপেক্ষা করেই দৌড়তে দৌড়তে জঙ্গলের বাইরে চলে গেল তারা দুজন। প্রিয় দর্শক, আজকের মতো শেষ হলো ভূতের বাড়ি অ্যানিমেশনের পরিবেশনা। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানিও। গত ভিডিওতে কমেন্ট করেছিলে আসাম থেকে রণজিৎ, ঢাকা থেকে কানিজ আক্তার, হুগলি থেকে রাজ, পাবনা থেকে রাজীব, সিরাজগঞ্জ থেকে অলিউল্লাহ, কলকাতা থেকে অনিকেত ঘোষ, ফরিদপুর থেকে বাহারুল বিশ্বাস, মুর্শিদাবাদ থেকে রমজান শেখ। সবকিছুর জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে, আর ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের সবার কমেন্ট পড়তে না পারার জন্য। এবারের গল্পটি তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানিও। আগামী ভিডিওতে তোমাদের নামও ভিডিও শেষে উল্লেখ করা হবে।